থাকে হচ্ছে ইলেকট্রন। ইলেকট্রনগুলো তার চারদিকে ঘুরতে থাকে, আর কেন্দ্রে যে নিউক্লিয়াস আছে সেখানে থাকছে প্রোটন এবং নিউট্রন। তো আমরা জানি এখানে প্রোটন সংখ্যা যা থাকে ইলেকট্রন সংখ্যা তার সমান থাকে। প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা সমান থাকে। তাহলে আমরা যদি লক্ষ্য করি যে একটা মৌলের পরমাণুতে যদি দুটো ইলেকট্রন থাকে, তাহলে তার কেন্দ্রে যে প্রোটন আছে সেখানেও কিন্তু সেই দুটো প্রোটন থাকবে। তাহলে আমরা নিউট্রন সংখ্যা কয়টা থাকবে সেটা কিন্তু সঠিক করে আমরা বলতে পারছি না। তাহলে এই প্রোটন সংখ্যা এবং এই নিউট্রন সংখ্যা এই দুটোকে বলা হচ্ছে নিউক্লিয়াস। তার কেন্দ্রে অবস্থান করার কারণে এটা হচ্ছে কোনো একটা পরমাণুর ভর নির্দেশ করে। আর ইলেকট্রন সংখ্যার যাই হোক না কেন, এর ভর খুবই সামান্য। তাহলে ইলেকট্রনের ভর এত অল্প যে এটাকে আমরা পরমাণুর ভরের সাথে হিসেব করছি না। তাহলে একটি পরমাণুর ভর বলতে যে পারমাণবিক ভর বলি, সেটা কাকে মিন করছে? বন্ধুরা, আমরা বুঝে গেছি যে একটি পরমাণুর কেন্দ্রের যে ভর সেটা প্রোটন এবং নিউট্রন সংখ্যার উপর নির্ভর করছে। তাহলে প্রোটন সংখ্যা যদি ইলেকট্রন সংখ্যার সমান হয়, আমি এখানে একটু লিখে নেই, প্রোটন সংখ্যা যদি ইলেকট্রন সংখ্যার সমান হয়, তাহলে নিউট্রন সংখ্যা কিন্তু প্রোটন সংখ্যার চেয়ে কম বেশি বা সমান হতে পারে। তাহলে এই প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার উপর নির্ভর করছে হচ্ছে একটা পরমাণুর ভর সংখ্যা। কোন মৌলের পারমাণবিক সংখ্যা বলতে আমরা তাহলে কি বুঝি? কোন মৌলের পারমাণবিক সংখ্যা হচ্ছে ওই মৌলের প্রোটন সংখ্যা, যা কিনা ইলেকট্রন সংখ্যার সমান। এবার ভর সংখ্যায় আসি। তাহলে পারমাণবিক ভর কি? পারমাণবিক ভর হচ্ছে এই নিউক্লিয়াসের ভর, অর্থাৎ প্রোটন এবং নিউট্রনের ভর একত্রিত করলে যা পাবো সেটা হচ্ছে পারমাণবিক ভর। ধরো হাইড্রোজেনের ভর হচ্ছে, হাইড্রোজেন এর ভর 1। এটা বলতে আমরা কি বুঝি? এটা বলতে বুঝি হাইড্রোজেনের নিউক্লিয়াসে কোনো নিউট্রন নেই, প্রোটন সংখ্যা 1, ইলেকট্রন সংখ্যা 1। তাহলে এই ইলেকট্রন সংখ্যা একটি আর প্রোটন সংখ্যাও একটি, সুতরাং এর ভর হচ্ছে 1। এইভাবে আমরা যদি এবার অক্সিজেনের কথা চিন্তা করি, অক্সিজেন এর ভর, আমরা যদি অক্সিজেনের কাঠামোটা দেখি, অক্সিজেনের কেন্দ্রে হচ্ছে নিউক্লিয়াস, তার এখানে ভিতরে থাকে প্রোটন এবং হচ্ছে নিউট্রন, আর তার বাহিরের শেলে থাকবে দুটো ইলেকট্রন ঘুরছে, তার বাহিরে আরো 8টি ইলেকট্রন থাকবে, এখানে 8টি ইলেকট্রন থাকবে। তাহলে এখানে প্রোটন সংখ্যা তাহলে কয়টি? এখানে যদি প্রোটন সংখ্যা আমার 8 হয় আর নিউট্রন সংখ্যা কম বেশি হতে পারে, তো সেখানে প্রোটন সংখ্যা যদি 8 হয়, নিউট্রন সংখ্যাও যদি আমরা জানি যে 8টি, তাহলে এর ভর হচ্ছে কত? 16। এইভাবে আমরা নিউট্রন সংখ্যা এবং প্রোটন সংখ্যা যোগ করে আমরা ভর সংখ্যা পেতে পারি। পরমাণুর পারমাণবিক সংখ্যা চিন্তা করি যদি, তাহলে তার প্রোটন সংখ্যাকে আমাদের জানতে হবে। এবার পারমাণবিক ভর যদি জানতে চাই, তাহলে আমাকে জানতে হবে তার নিউট্রন সংখ্যা কত, প্রোটন সংখ্যা কত, তবে আমি পারমাণবিক ভর সংখ্যা পেতে পারি। এখন যদি তোমাদেরকে একটা প্রশ্ন করি যে একটি পরমাণুতে, আমি যদি চিন্তা করি একটি পরমাণুর ভর হচ্ছে 12 আর এর প্রোটন সংখ্যা হচ্ছে 6, তাহলে বন্ধুরা তোমরা কি বলতে পারবে এর নিউট্রন সংখ্যা কত? আমরা কার্বনের কথা বলছি।
পারমাণবিক সংখ্যা 6, পারমাণবিক সংখ্যা 6। এর ভর সংখ্যা 12। তাহলে আমরা কি করব? এখান থেকে আমরা কি পারমাণবিক সংখ্যার তথ্য থেকে কি আমরা নিউট্রনের সংখ্যা বের করতে পারবো? এখন আমরা জানি যে পারমাণবিক সংখ্যাটা হচ্ছে প্রোটন সংখ্যার সমান। তাহলে প্রোটন সংখ্যা কত? প্রোটন সংখ্যা 6 আর ভর সংখ্যা কত? 12। তো আমরা যদি এটা থেকে যদি এটাকে বিয়োগ করি কত পাবো? 6। তাহলে বন্ধুরা এই 6 কি জিনিস? এই 6 হচ্ছে আমাদের নিউট্রন সংখ্যা। এই 6 হচ্ছে আমাদের নিউট্রন সংখ্যা। তাহলে নিউট্রন সংখ্যা যদি 6 আর প্রোটন সংখ্যা যদি 6 হয়, তাহলে এর ভর সংখ্যা হচ্ছে আমাদের 12। এভাবে এবার আমরা দেখি যে একটি মৌলের পারমাণবিক সংখ্যা থেকে একটি মৌলের পারমাণবিক সংখ্যা ছয় এর মাধ্যমে আমরা কি তথ্য পেতে পারি? কি কি? একটি মৌলের পারমাণবিক সংখ্যা 6, এর মাধ্যমে আমরা কি কি তথ্য পেতে পারি? তাহলে বন্ধুরা একটি মৌলের পারমাণবিক সংখ্যা যদি 6 হয়, তা আমরা জানি এর প্রোটন সংখ্যা কত হবে? এর প্রোটন সংখ্যা হবে 6 আর ইলেকট্রন সংখ্যা কত হবে? ইলেকট্রন সংখ্যা হবে 6। তাহলে একটি মৌলের পারমাণবিক সংখ্যা থেকে আমরা ইলেকট্রন সংখ্যাও জানতে পারি, তার প্রোটন সংখ্যাও জানতে পারি। আর যদি ভর সংখ্যা জানা থাকে তাহলে আমরা সেখানে নিউট্রনের সংখ্যাটাও পেয়ে যেতে পারি। এভাবে আমরা বিভিন্ন মৌলের ভর সংখ্যা বের করতে পারি পারমাণবিক সংখ্যার মাধ্যমে। যদি প্রোটন সংখ্যা আমাদের জানা থাকে, নিউট্রন সংখ্যা জানা থাকে, তাহলে যোগফল দিয়ে ভর সংখ্যা। আর যদি ভর সংখ্যা জানা থাকে, প্রোটন সংখ্যা জানা থাকে, তাহলে আমরা পেতে পারি প্রোটন সংখ্যা। এভাবে কোনো মৌলের ভর সংখ্যার মাধ্যমে আমরা তার নিউট্রন সংখ্যা পেতে পারি যদি প্রোটন সংখ্যা জানা থাকে। বন্ধুরা তাহলে পারমাণবিক সংখ্যা থেকে কি জানা যায় যে ওই মৌলের নিউট্রন সংখ্যার অবস্থা কি? না, এটি কিন্তু জানা যায় না। তো পারমাণবিক সংখ্যা থেকেই শুধু প্রোটন সংখ্যাই জানা যায়। আর প্রোটন সংখ্যা যেহেতু ইলেকট্রন সংখ্যার সমান, সেক্ষেত্রে আমরা ইলেকট্রন সংখ্যাটাও পেতে পারি। আমাকে যদি নিউট্রন সংখ্যা জানতে হয় কয়টি আছে কি বা না, তাহলে আমাকে জানতে হবে তার ভর সংখ্যা। সুতরাং কোনো মৌলের ভর সংখ্যা যদি আমি জানতে পারি, তাহলে সেই ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বিয়োগ করে আমি নিউট্রন সংখ্যা পেতে পারি। তাহলে আমরা জানলাম একটি পরমাণুতে নিউক্লিয়াস আছে, সেই নিউক্লিয়াসে থাকে প্রোটন এবং নিউট্রন, আর তার চারদিকে ইলেকট্রন থাকে। আমরা এও জানলাম প্রোটন সংখ্যা হয় ইলেকট্রন সংখ্যার সমান, আর সেই প্রোটন সংখ্যাকে আমরা বলছি পারমাণবিক সংখ্যা। সেই পারমাণবিক সংখ্যা আর নিউট্রন সংখ্যা সমান হতেও পারে, নাও হতে পারে। আমরা পারমাণবিক সংখ্যা থেকে কিন্তু নিউট্রন সংখ্যা বের করতে পারি না। তো যদি নিউট্রন সংখ্যা বের করতে হয়, তাহলে আমাদেরকে ওই পরমাণুর ভর সংখ্যা জানতে হবে। ওই মৌলের ভর সংখ্যা যদি আমরা পাই, তাহলে ভর সংখ্যা থেকে আমরা প্রোটন সংখ্যা বাদ দিয়ে নিউট্রন সংখ্যা পেতে পারি। তাহলে আমরা একটি মৌলের পারমাণবিক সংখ্যা কি, ভর সংখ্যা কিভাবে বের করতে হয়, এই বিষয়টি আজকে অবগত হলাম।
বন্ধুরা, আমরা আজকে টপিক নিয়ে বুঝতে পারলাম যে কিভাবে ভর সংখ্যা জানা থাকলে, নিউট্রন সংখ্যা জানা থাকলে আমরা প্রোটন সংখ্যা বের করতে পারি। তো একটি বাড়ির কাজ থাকছে তোমাদের জন্য এখন, সেটি হচ্ছে একটি পরমাণুর বা কোনো মৌলের যদি প্রোটন সংখ্যা 19 হয়, এর ভর সংখ্যা যদি 39 হয়, তাহলে এর নিউট্রন সংখ্যা কত, আর এ থেকে আর কি কি তথ্য আমরা পেতে পারি। বাড়ির কাজটি লিখে নাও। আজকের এই আলোচনা হতে তুমি যা যা বুঝতে পেরেছো, কিছু যদি সমস্যা থাকে তাহলে তুমি প্রশ্ন করবে কিশোর বাতায়নে প্রবেশ করে। আর এই ভিডিওটি তুমি কিশোর বাতায়নে পাবে, সেখান থেকে আবার দেখে নিও।